পার্থে 295 রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে হেরে বিধ্বস্ত হওয়ার পর পুরো অস্ট্রেলিয়া টিম এখন বলতে পারেন খোঁচা খাওয়া আহত বাঘের মতো হয়ে রয়েছে। তারা এরপর ভেরি নেক্সট টেস্টটা, যেটা অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলেছে পিঙ্ক বল টেস্ট ম্যাচটা, ওতে তারা ভারতকে পুরোপুরি অল আউট আক্রমণ করে হারাতে চাইবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টকেই টিম ইন্ডিয়াকে তারা 1 ইঞ্চিও জমি ছাড়বে না, এটা আপনি এক প্রকার লিখে রাখতে পারেন। তো সেই জায়গায় ভারতের ব্যাটারদেরও তারা ডেফিনেটলি ইনিংসের শুরুতেই ফিরিয়ে দিতে চাইবে যত কম রানে সম্ভব। তো ভারতের এই ব্যাটিং লাইন আপের কোন কোন ব্যাটারকে তারা প্রথমেই টার্গেট করতে পারে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। এই জায়গায় আমি বলবো প্রথমেই আসবেন ভারতের দুই ওপেনার, সম্ভবত যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুলই ওপেন করতে চলেছেন এই ম্যাচে। রোহিত শর্মা হয়তো ডাউন দ্য অর্ডারে নেমে যাবেন। তো এই দুই ব্যাটারকে প্রথমেই ফেরাতে চাইবে অস্ট্রেলিয়ার পেস বোলাররা আর সাথে তাদের স্পিনার নাথান লিওন। এই দুজন পার্থ টেস্টে ভারতের সেকেন্ড ইনিংসে যেভাবে একটা ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেছিলেন 201 রানের, ওই জায়গাটাতেই ওই টেস্ট ম্যাচ জয়টা বলতে পারেন এক প্রকার লেখা হয়ে গেছিল। বলতে পারেন তাদের ওই 201 রানের ওপেনিং জুটিটার জন্যই ওই ভারতের ব্যাটিং ইনিংসে একটা পজিটিভ টোন তারা ওই জায়গায় সেট করে দেয়। আর তার জন্যই তো অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে 534 রানের ওই ম্যামথ টার্গেটটা সেট করতে পেরেছিল। আর যার কারণে টিম ইন্ডিয়া ওই পার্থ টেস্টটা খুবই অনায়াসে 295 রানের বিশাল ব্যবধানে জিতে গেছিল। আর এই দুই ওপেনার ইন্ডিভিজুয়ালি যে ইনিংসগুলো খেলেছিলেন ভারতের সেকেন্ড ইনিংসে, রাহুল করেছিলেন 77 আর জয়সওয়াল করেছিলেন 161। তারা নিজেদের ইনিংসগুলোকে যেভাবে বিল্ড আপ করেছিলেন, যেভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে এই পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন, তাতে করে অস্ট্রেলিয়ার বোলাররা প্রথমেই টার্গেট করবে ভারতের ওপেনিং জুটিটাকে ভেঙে ফেলার। আর শুধু ওপেনিং জুটি নয়, ওপেনিং জুটি ভাঙার পরে যে আরেকজন ব্যাটার পরে থাকবে তাকেও তারা যত দ্রুত সম্ভব প্যাভিলিয়নে ফেরাতে চাইবে। এরপরেই অস্ট্রেলিয়া টার্গেট করবে ভারতের এই টিমের সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য ব্যাটার বিরাট কোহলিকে। এমনি বিরাট কোহলি এই বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজের আগে খুব একটা তেমন ছন্দে ছিলেন না, তারপরেও পুরো অস্ট্রেলিয়া টিম আর অস্ট্রেলিয়ার বোলাররা পার্টিকুলারলি বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে হোমওয়ার্ক করে রেখেছিল তার অফ ফর্ম থাকা সত্ত্বেও। কিন্তু বিরাট কোহলি পার্থের সেকেন্ড ইনিংসে একটা চমৎকার সেঞ্চুরি করে তিনি নিজের ফর্মে ফেরার ইঙ্গিত আবার দিয়ে রেখেছেন। তো এখন বলতে পারেন কোহলি অনেকটাই ফর্মে চলে এসছে। তো এই ফর্মে ফেরা কোহলিকে আটকানোর জন্য অস্ট্রেলিয়ার টিম তো আরও বেশি করে পরিকল্পনা করবে যে যত দ্রুত সম্ভব বিরাট কোহলির উইকেটটা তারা তুলে নিতে পারে। আর তাছাড়া বিরাট কোহলি অস্ট্রেলিয়ার এগেনস্টে রেকর্ডটাও তো চমৎকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাটিং গড়টা হচ্ছে প্রায় 49, তার 9টা সেঞ্চুরি, 5টা হাফ সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতেই তিনি করেছেন 7টা সেঞ্চুরি, 4টা হাফ সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাটিতে তার ব্যাটিং গড়টা কত জানেন টেস্টে? 56+। মোদ্দা কথায় অজিদের বিপক্ষে তার যখন এরকম চমৎকার ফ্যান্টাস্টিক রেকর্ড, যেটা আবার অস্ট্রেলিয়ার জন্য ভয়াবহ, তো তাকে আটকানোর জন্য অস্ট্রেলিয়ানরা নিশ্চয়ই আলাদা করে পরিকল্পনা করেই রাখবে। এরপর আসবেন এই তালিকায় ঋষভ পান্থ। ঋষভ পান্থ অস্ট্রেলিয়ার জন্য কিন্তু একটা খুবই আতঙ্কের নাম। ঋষভ পান্থ অস্ট্রেলিয়ার মাটিতে এখনো পর্যন্ত 8টা টেস্ট খেলেছেন। এই 8 টেস্টের তার ব্যাটিং গড় কত জানেন? 55+। তার একটা সেঞ্চুরি, 2টা হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি প্রথম যখন অস্ট্রেলিয়া ট্যুরে গেছিলেন ওই 2018-19 মরশুমে, সেখানে আমার মনে আছে সিডনিতে ওই 160+ রানের একটা চমৎকার ইনিংস খেলে ভারতকে ওই 600+ রানের একটা টোটাল দাঁড় করাতে সাহায্য করেছিলেন। এছাড়া এর আগের যে সফরে গেছিল ভারত অস্ট্রেলিয়াতে, ওই যে লাস্ট টেস্টটা ছিল ব্রিসবেনে, ওইখানে তো ঐতিহাসিক যে জয়টা ভারতকে এনে দিয়েছিলেন ঋষভ পান্থ, ওই জায়গায় 89 রানের অপরাজিত একটা ফ্যান্টাস্টিক ইনিংস তার ছিল। বলতে গেলে কার্যত তিনি একাই দায়িত্ব নিয়ে, বলতে গেলে শেষের দিকে ভারতের টেল এন্ডারদেরকে সঙ্গে নিয়ে তিনি একা লড়াই করে ওই জায়গায় ভারতকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন। আর এছাড়াও ওই গত পার্থ টেস্টে ঋষভ পান্থ কিন্তু প্রথম ইনিংসে 37 রানের একটা খুবই মূল্যবান ইনিংস খেলেছিলেন। মূলত বলতে গেলে ভারতের ওই যে ইনিশিয়াল যে ব্যাটিং বিপর্যয়টা হয়েছিল ওটা রোখার জন্য কিন্তু ঋষভ পান্থ তার ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে সপ্তম উইকেটে যে 48 রানের জুটিটা গড়ে উঠেছিল, ওইটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করেছিল। আর পার্টিকুলারলি ঋষভ পান্থ 37 রানের যে ইনিংসটা খেলেছিলেন, একদম ডাকাবুকো ভয়ডরহীন একটা ইনিংস খেলেছিলেন। অনেকটা বলতে গেলে টি-20 মেজাজে বা টি-20 ওই অ্যাটাকিং মোডেই তিনি ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদেরকে পাল্টা চাপে ফেলে দিয়েছিলেন। তো তার এই ব্যাটিং অ্যাপ্রোচ নিশ্চয়ই অস্ট্রেলিয়া টিমকে আলাদা করে ভাবাবে, আর তাকে আটকানোর জন্য ডেফিনেটলি তারা আলাদা করে পরিকল্পনা করেই রাখবে, এটা আপনি এক প্রকার লিখে রাখতে পারেন। এরপর এই তালিকায় আসবেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ওই আগের ম্যাচে 8 নম্বরে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন। ওই যে বললাম ভারতের ইনিশিয়াল বিপর্যয়টা ঋষভ পান্তের সাথে 48 রানের জুটি গড়ে তিনি রুখেছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে 41 রানের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন। আর এছাড়াও দ্বিতীয় ইনিংসেও তিনি কিন্তু ওই সপ্তম উইকেটে বিরাট কোহলির সাথে 77 রানের একটা জুটি গড়ে তুলেছিলেন, যার কারণে ভারত অস্ট্রেলিয়াকে শেষ ইনিংসে 500+ রানের একটা বিশাল টার্গেট খাড়া করতে পেরেছিল। তো দ্বিতীয় ইনিংসেও নীতিশ কুমার রেড্ডির 27 বলে 38 রানের একটা ঝোড়ো ইনিংস ছিল, যেখানে তিনি 2-2টা ছক্কা মেরেছিলেন। আর এছাড়াও এই 2-3 দিন আগে ভারত যে প্রাইম মিনিস্টার 11-এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেললো, ওখানেও কিন্তু তার 32 বলে 42 রানের একটা ঝোড়ো ইনিংস ছিল।
মানে তিনি ডাউন দ্য অর্ডারে ব্যাটিং করতে নেমে যে ঝোড়ো ব্যাটিং করে বা দরকার পড়লে আর কি একটু ধীরে ব্যাটিং করে, মানে তিনি পরিস্থিতি অনুযায়ী যে ব্যাটিং করতে পারেন সেটা ওই 2 ম্যাচে আমরা দেখে নিয়েছি। তো ব্যাটিংয়ে যখন তিনি সিদ্ধহস্ত, তিনি যখন কার্যকরী ভূমিকা পালন করতে পারেন ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে, তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া টিম তার জন্য আলাদা করে পরিকল্পনা সাজিয়ে রাখবে। এই কয়েকজন ছাড়াও অ্যাডিলেড টেস্টে ভারতের একাদশে যদি শুভমান গিলকে আপনারা দেখতে পান, তার জন্য কিন্তু অস্ট্রেলিয়া টিম আলাদা করে পরিকল্পনা ডেফিনেটলি সাজাবে। কারণ শুভমান গিলের অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একটা সেঞ্চুরি, 2টা হাফ সেঞ্চুরি রয়েছে, এই 2টা হাফ সেঞ্চুরি 2টাই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে। আর এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে তার ব্যাটিং গড়টা কত জানেন? প্রায় 52। আর এছাড়া ওই আগের সফরে যে ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, যার জন্য সিরিজটা তারা 2-1 ব্যবধানে জিতেছিল, ওই টেস্টে আমার মনে আছে শুভমান গিল কিন্তু ইনিংসের শুরুতে, মানে তিনি তো ওপেন করেছিলেন, 91 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন। আর তার সাথে চেতেশ্বর পূজারার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ গড়ে ওই ভারত যে একটা রান চেস করছিল 329 বা 30 এইরকম একটা টার্গেট, তো ওই রানটা চেস করার ওই প্রথম দিকে পজিটিভ টোনটা কিন্তু এই শুভমান গিলই সেট করে দিয়েছিলেন। আর এছাড়াও এই রিসেন্টলি প্রাইম মিনিস্টার 11-এর বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা ভারত খেললো, ওখানেও 62 বলে 50 রানের একটা ইনিংস খেলে তিনি যে চোট থেকে ফিরেই যে আবার ছন্দে ফিরে গেছেন, তো তার জানানো কিন্তু ওই জায়গাটায় দিয়ে দিয়েছেন। তো তার জন্য ডেফিনেটলি অস্ট্রেলিয়া টিম বা টিম ম্যানেজমেন্ট আলাদা করে পরিকল্পনা সাজাবে তাকে ইনিংসের শুরুতেই ফেরানোর জন্য। আর এছাড়া ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও হয়তোবা তারা আলাদা করে পরিকল্পনা করবে। রোহিত শর্মা ইদানিংকালে টেস্ট ক্রিকেটে একদমই ফর্মের ধারে কাছে নেই, কিন্তু রোহিত শর্মা তো রোহিত শর্মা, তিনি যেদিন জ্বলে উঠবেন তিনি একাই আর কি ম্যাচ নিয়ে বেরিয়ে যাবেন। তো ডেফিনেটলি রোহিত শর্মার জন্য অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট আলাদা করে পরিকল্পনা সাজাবে, এটা আপনাকে আর আলাদা করে বলতে লাগবে না। হিসাব মতো দেখলে ভারতের ব্যাটিং অর্ডারের টপ 7 ব্যাটারের জন্যই অস্ট্রেলিয়ার টিম বা টিম ম্যানেজমেন্ট আলাদা করে পরিকল্পনা সাজিয়ে রাখবে, যে তাদেরকে যত দ্রুত সম্ভব ইনিংসের শুরুতেই যাতে তারা প্যাভিলিয়নে ফেরাতে পারে। তার জন্য ভারতীয় ব্যাটারদেরও ওই জায়গায় পাল্টা পরিকল্পনা করে রাখতে হবে, যাতে অস্ট্রেলিয়ার বোলারদের সব রকম প্ল্যান তারা বানচাল করে দিতে পারে তাদের নিজেদের ওই টপ ক্লাস স্কিল দিয়ে। তো আপনাদের কি মনে হয় ভারতের এই তারকাখচিত ব্যাটিং লাইন আপের কোন ব্যাটার অ্যাডিলেডের ওই পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি তুলে নিতে পারবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?